রাজধানীর এফআর টাওয়ারে ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত, চলছে পুলিশের অনুসন্ধান, তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বনানীর ঘটনায় ২৪ মরদেহ স্বজনের কাছে হস্তান্তর, ঢাকা মেডিকেল ও কুর্মিটোলা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৯ জন। এফআর টাওয়ারে আগুনে হতাহতদের জন্য ভবনে জরুরি নির্গমন পথ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা, সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট রোববার, আজ রাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। এবার বিস্তারিত সংবাদ। আগামী ১০ দিনের মধ্যে রাজধানীর বহুতল ভবনগুলোর কাছে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে বনানীর অগ্নিকাণ্ড দেখতে গিয়ে এ কথা জানান তিনি। অবশ্যই কিভাবে পারমিশন নিয়েছে, কততলা হওয়ার কথা ছিল, কততলা হয়েছে, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এটি ১৮ তলার পারমিশন ছিল, ২৩ তলা হয়েছে। আমাদের সাথে আমাদের মন্ত্রী মহোদয় কথা হয়েছেন, উনিও আপনাদেরকে বলবেন। কিন্তু এগুলা এই অনিয়ম চলতে দেওয়া যেতে পারে না। আমাদের এখন সময় আসছে কথা না বলে আমাদেরকে কাজে দেখাতে হবে। দর্শক, এই মুহূর্তে বনানীর এফআর টাওয়ারের সামনে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, আজকে তো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে, তো এই মুহূর্তে উদ্ধার অভিযানের পর পুলিশের তল্লাশি অভিযানের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর ভবনটির কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? ফারজানা, আসলে ফায়ার সার্ভিসের যে এখনো যে ভিতরে যে আসলে অভিযান, সেই অভিযানটা এখনো চলছে। অর্থাৎ ভিতরে লাশ থাকার পরবর্তী যে অভিযানগুলো এবং সেখানে সেফটি সিকিউরিটি, অর্থাৎ পুলিশের সদস্যরা যে যাবেন তাদের সেফটি সিকিউরিটির বিষয়গুলো এখনও তারা দেখছেন। এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস সেটি পুলিশ যাওয়ার জন্য খুলে দেয়নি, এবং পুলিশের যে ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও এখনও ভিতরে যাননি, সেটা বসে আছেন। পরে এখনো পর্যন্ত এলজিডি মন্ত্রী তাজুল ইসলাম এসেছিলেন এবং ঢাকা ডিএমপি কমিশনার একটু আগে এখানে এসে আমাদের সাথে কথা বলে গেছেন। এলজিডি মন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা আছে যে এই ভবনের এই যে দুর্ঘটনা বা যে হত্যাকাণ্ড, সেই ঘটনার বিষয়ে যেই জড়িত থাকুক তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে এই ২৫ জন মারা যাওয়ার পরে তো উনি এই কথা আমাদেরকে বলে গেছেন। আর ডিএমপি কমিশনার আমাদেরকে বলে গেছেন যে এই যে তদন্ত সাপেক্ষে এই ঘটনায় মামলা হবে এবং মামলা হওয়ার পরে এই বিষয়ে পুলিশ এখানে সরাসরি এখানে যে তদন্ত প্রতিবেদনের পরে বা মামলা হওয়ার পরে ওনারা এটার কঠোরতম ব্যবস্থা নেবেন এবং এখানে যারাই জড়িত থাকবেন সেই ব্যবস্থা নেবেন। আমরা এখানে যতটুকু খবর নিয়ে দেখেছি, এই যে ভবনের মালিক, সেই ভবনের মালিক এবং এটাই যারা ডেভেলপ করেছে, এটি দুটি আলাদা প্রতিষ্ঠান এটি ডেভেলপ করেছে। এই ভবনের মালিক এটি ডেভেলপ করেনি, এটি ডেভেলপ করেছে আরেকটি ডেভেলপিং কোম্পানি, সেটি একটি দেশের শীর্ষস্থানীয় ডেভেলপিং কোম্পানি এটি ডেভেলপ করেছে। সেই কারণে এটি দুইটি আলাদা, ভূমির মালিক এবং ডেভেলপমেন্ট কোম্পানি সেটি আলাদা রয়েছে না। এবং ডিএমপি কমিশন এবং রাজউকের কর্মকর্তারা না আসলেও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে এটি ১৮ তলা যে ছিল, ১৮ তলা, এবং মন্ত্রী আমাদের বলেছেন ১৮ তলা ছিল। এটা মূলত ৯৬ সালে এটি ১৮ তলার অনুমোদন ছিল এবং ১৮ তলার পরবর্তীতে এটা ওনারা আরও উপরের তলাগুলো বাড়িয়েছে। আর ফায়ার সার্ভিসের যে কর্মীরা এখানে গিয়েছিলেন তারা আমাদের জানিয়েছেন যে এখানে কোনো রকমের অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার এক্সিটের কোনো রকম ব্যবস্থা ছিল না, এবং একটি যে ফায়ার এক্সিটের ব্যবস্থা ছিল সেটি ২.৫ ফুটের মতো পাশে ছিল এবং
সেটিতেও যে একজন মানুষ বের হওয়া এবং ধোঁয়া বের হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এবং ওনারা বলতে চাচ্ছিলেন যে ওনারা যখন আগুন লাগার পরে ওনাদের যে কর্মীরা যাবেন সেই কর্মীরা যেও অক্সিজেন মাস্ক দিয়েও যে যাবে সেই ব্যবস্থাও ছিল না। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে এই ভবনগুলো যে এই পাশের অন্যান্য ভবনগুলো থেকেও যে রবিবারের পরে এইখানে অন্যান্য যে শত শত প্রতিষ্ঠান রয়েছে সেই শত শত প্রতিষ্ঠানগুলোতে রবিবারের পরে যে অফিসগুলো খুলবে সেই অফিসগুলো এখন একই রকমের অগ্নি নির্বাপনের ঝুঁকিতে রয়েছে এবং সেই অফিসগুলোতে যে যারা কাজ করতে আসবেন তারা সমান পরিমাণ অগ্নি নির্বাপনের ঝুঁকিতে রয়েছেন এবং সেখানে আগুন লাগলে তারা একই রকমের ঝুঁকিতে রয়েছেন বলে ফায়ার সার্ভিসের এইখানকার মাঠ পর্যায়ের কর্মীরা রয়েছেন এবং এইখানকার ভবন মালিকরা তারা প্রত্যেকটি দরজা বা তাদের গেট বন্ধ করে রেখেছেন। এখন ওইখানে সার্ভিলেন্স ছাড়া তারা এই ভবনগুলো না খোলার বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। আরাফাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বনানীর এফআর টাওয়ারের সামনে থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। ভয়াবহ আগুনের ঘটনায় আহত ৫৯ জনের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। তাদের মধ্যে ঢাকা সিএমএইচে ৫, ঢাকা মেডিকেলে ৭, কুর্মিটোলা মেডিকেলে ৭, ইউনাইটেড হাসপাতালে ১৫ ও শাহাবুদ্দিন মেডিকেলে ৫ জন চিকিৎসাধীন আছেন। দর্শক, এই মুহূর্তে কুর্মিটোলা মেডিকেল কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী নাজিব ফরাইজি। নাজিব, কুর্মিটোলা মেডিকেলে আহতদের মধ্যে যারা আছেন সেখানে তাদের চিকিৎসা নিচ্ছেন, তাদের সর্বশেষ শারীরিক অবস্থা কেমন দেখছেন? কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, এই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যারা এসেছেন তাদের মধ্যে এখন ভর্তি আছেন কেবল ৭ জন। এই ৭ জনের শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত। তারা কেউই শঙ্কা মানে তাদের কারো জীবনই শঙ্কায় নেই। তারা সবাই আশঙ্কা মুক্ত অবস্থায় রয়েছেন, তাদের স্বাস্থ্য ভালো রয়েছে। তবে তারা আগুনে তাদের ভেতরে যে গিয়েছে এবং আগুনের ধোঁয়া ভিতরে যাওয়ার কারণে তাদের চিকিৎসা নিতে হবে এবং এখানে চিকিৎসা নেয়ার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন, এমনটাই জানিয়েছেন এখানকার চিকিৎসকরা। আর এর বাইরে যে ঢাকার বিভিন্ন হাসপাতালে যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, সকালে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের যে কন্ট্রোল রুম চালু করা হয়েছে সেখান থেকে দেয়া তথ্য মতে ৫৯ জন ভর্তি ছিল। তবে ৫৯ জন চিকিৎসা নিচ্ছিলেন। তবে এই সংখ্যাটি আমাদেরকে জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে যে তথ্য আমাদেরকে দিয়েছে সেখানে তারা বলছেন যে এই সংখ্যাটি আরো কমেছে, এখন নিচ্ছেন ৫৪ জন। আর তবে আমরা যেটি দেখেছি এবং আমরা বিভিন্ন হাসপাতাল থেকে যে তথ্য নিয়েছি সেখানে আমরা ৫২ জনের তথ্য পাচ্ছি। যেমন ইউনাইটেড হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ভর্তি রয়েছেন, কুর্মিটোলা হাসপাতালে ৭ জন, সিএমএইচে ৮ জন ভর্তি রয়েছেন, অ্যাপোলো হাসপাতালে ৬ জন, শাহাবুদ্দিন মেডিকেল কলেজে ৫ জন এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৩ জন। আর লালমাটিয়ার সিটি হাসপাতালে সেখানে আরো ১ জন ভর্তি রয়েছেন। তো এই মিলে আমরা ৫২ জনের তথ্য পাচ্ছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে মৃত সংখ্যা নিয়ে একটি কনফিউশন তৈরি হয়েছিল। মানে সরকারি দুটি সংস্থা দু ধরনের তথ্য, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক ধরনের তথ্য এবং ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এক ধরনের তথ্য জানাচ্ছিল। তো আমরা বলেছিলাম যে দুটি এই কিছুক্ষণ পরে আমরা তাদের নামগুলো হাতে পাওয়ার পর আমরা নিশ্চিত হতে পারবো যে আসলে মৃতের সংখ্যা কত। আমাদের কাছে কিন্তু সেই নামগুলো সহ সংখ্যা হাতে এসে পৌঁছেছে, যে কারণে আমরা নিশ্চিতই বলতে পারি যে আসলে মৃতের সংখ্যা হচ্ছে ২৫ জন এবং এই ২৫ জনের ভেতরে ২৪ জনই তাদের স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। একমাত্র শ্রীলঙ্কার যে নাগরিক তার মরদেহটি এখন সিএমএইচ হাসপাতালে রয়েছে, তার মরদেহটি এখন হস্তান্তর করা হয়নি এবং আন্তর্জাতিক যে রীতিনীতি মেনে তার মরদেহটি হস্তান্তর করা হবে। আর এর ভেতরে যেই ২৫ জন, এর ভেতরে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১০ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, কুর্মিটোলা থেকে ৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে, সিএমএইচ থেকে ৪ জনের করা হয়েছে, ইউনাইটেড হাসপাতাল থেকে ৩ জনের করা হয়েছে এবং অ্যাপোলো হাসপাতাল থেকে ১ জন। আর ঘটনার কিছুক্ষণ পরে বনানী একটি ক্লিনিক রয়েছে, সেই বনানী ক্লিনিক থেকে আরো ১
জনের মরদেহ হস্তান্তর করা হয়েছিল। তো এখন যারা আহত রয়েছেন তারা সবাই শঙ্কামুক্ত, একজন ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন যার হাত এবং পা ভেঙে গিয়েছে এবং তিনি আশঙ্কাজনক বলে জানিয়েছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটের চিকিৎসক সামন্ত লাল শেল। আর বাকিদের অবস্থা আশঙ্কা মুক্ত। তো এই ছিল আমার কাছে এই আহত নিহতের সবশেষ খবর। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কুর্মিটোলা মেডিকেল কলেজ থেকে আহতদের সবশেষ শারীরিক অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিব ফরাইজি। রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৫ জন মানুষের মৃত্যুর কারণ হিসেবে ভবনের অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার না করা, জরুরি পথ না থাকা সহ বিভিন্ন ত্রুটিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাই ব্যাপক প্রাণহানি ঠেকাতে শীঘ্রই রাজধানীর বহুতল ভবনগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র নিশ্চিত করা সহ তা ব্যবহারে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন অগ্নি নির্বাপক বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। ২২ তলা বিশিষ্ট এফআর টাওয়ার, বাহির থেকে চকচকে গ্লাস দিয়ে আবৃত পুরো ভবন। এটির একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে অন্য ভবনগুলো, তাই এফআর টাওয়ারের কাঠামো চিহ্নিত করা অনেকটাই কঠিন। ভবনটিতে ছিল না ফায়ার এক্সিট বা আগুন থেকে রক্ষা পাওয়ার জরুরি নির্গমন পথ। আমি 5 ঘন্টা চিল্লে একটা অক্সিজেন মাস্ক চাইছি, যাবার একজন অক্সিজেন মাস্ক দেন, আমি 10টা মানুষ বাঁচাতে পারবো ভাই, পারি নাই। ফায়ার প্রোটেকশনের যে বিষয়টা সেটা আসলে আমরা কখনো ইউজ করি নাই, তাহলে আমরা বুঝবো কি করে যে এটা কাজ করতো কিনা। নামার জন্য যে সিঁড়ি দরকার, ওরকম একটা সিঁড়ি দরকার ছিল। লিফটের সামনে ফায়ার অ্যালার্ম থাকবে, সেটা ভেঙে দিলে সবার ফ্লোরে বাঁচবে, এটা নিয়ম। বাণিজ্যিক প্রয়োজনে বহুতল ভবন নির্মাণ করা হলেও অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক। বড় যখন হাইরাইজ বিল্ডিংগুলো হবে, সেই বিল্ডিংগুলোকে যদি আমি অগ্নি নিরাপত্তা বিধি না মেনে করি, তখন এই ঝুঁকি এখন রয়ে যাবে এবং আরো লোক হয়তো আবার আরেকটা আমাদের ইনসিডেন্ট দেখতে হবে। আমরা বাইরে সিঁড়ি দিতে পারতাম, আমার মানুষকে লাভ দিতে হতো না, কিন্তু সিঁড়ি চলে আসতে পারতো। নিয়মিত ফায়ার ডিল করা সহ ভবনের বাসিন্দাদের এ সম্পর্কে সচেতন করার পরামর্শ দেন তিনি। প্রত্যেকটা বিল্ডিং মালিকের অথবা ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু তাদের রাখতে হবে আসলে, আদারওয়াইজ কিন্তু এই ঘটনা ঘটবেই। ড্রিল যদি করতাম তাহলে কিন্তু এটা আমার প্যানিক হতো না আসলে, কারণ যে বিল্ডিংয়ে ড্রিল হবে না ওখানে কিন্তু ইভেন যারা বিল্ডিংয়ের মালিক অথবা বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডও জানে না কি করতে হবে আসলে। বহুতল ভবন ও জনবসতিপূর্ণ এলাকাগুলোতে অগ্নি নির্বাপক সুবিধা বাড়ানো সহ সতর্কতা না বাড়ালে নিমতলী, চুরিহাট্টা বা বনানীর মতো আরো ভয়াবহ ঘটনা ঘটবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সোহেল রানা, আরটিভি, ঢাকা। বনানীতে ভবন মালিকের লোভের আগুনে অনেকগুলো প্রাণ ঝরে গেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সবাইকে বিল্ডিং কোড মেনে ভবন করার আহ্বান জানিয়েছেন। দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড কমিউনিকেটর্স কাউন্সিল WDC এর বাংলাদেশ চ্যাপ্টারের শুভযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক এই সংগঠনের ভাইস চেয়ারম্যানের পদ পেয়েছেন A2I প্রকল্পের কমিউনিকেশন এক্সপার্ট তানজিনা শারমিন। অনুষ্ঠানে পাবলিক রিলেশন কাউন্সিল অব ইন্ডিয়ান চেয়ারম্যান ইমেরিটাস অ্যান্ড চিফ মেন্টর MB জয়রাম সহ সংগঠনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। একজন মালিকের লোভের আগুনে কিন্তু মানুষগুলো পুড়ে মৃত্যুবরণ করেছে। আমি সবাইকে আহ্বান জানাবো, আমাদের লোভের আগুনে যেন নিরীহ মানুষ আর আগুনে পড়ে মৃত্যুবরণ না করে। দুর্ঘটনা হলেও সেখানেও রাজনীতি খোঁজার চেষ্টা করে। আমি অনুরোধ জানাবো, সবকিছুকে দয়া করে রাজনীতিকরণ করবেন না। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার আবারও বাকশাল কায়েম করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিরোধী দলকে দমন করে আবারও একদলীয় শাসন কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত সরকার। যারা বাকশাল দেখেছেন তারা আতঙ্কিত 1975 আর 2019 এক নয় বলেও মনে করেন তিনি। যাদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই তারাই খালেদা জিয়াকে আটকে রেখেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাকশালের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য ছিল না, বাকশালের পেছনে ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার, ক্ষমতাকে ধরে রাখার। তাদের সমস্ত কুকর্ম, অপকর্ম যারা করছে এই দেশকে, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, সেটাকে আড়াল করার জন্য এখন আবার তারা সে একদলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছে। 75 সাল আর 2019 সাল এক নয়। সুতরাং যে স্বপ্ন দেখছেন যে একদলীয় শাসন ব্যবস্থা করে এখানে রাজত্ব চিরস্থায়ী করবেন,
এই দেশের জনগণ কোনোদিনই সেই অবস্থা মেনে নেবে না। 31 মার্চ অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। বিভিন্ন উপজেলায় চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার। নোয়াখালীর 7টি উপজেলার প্রচারণার খবর তুলে এনেছেন প্রতিনিধি মনির হোসেন বাবু, জানাচ্ছেন অভি ইসলাম। 31 মার্চ অনুষ্ঠেয় চতুর্থ ধাপের নির্বাচনে নোয়াখালীতে ভোট গ্রহণ হবে 7টি উপজেলায়। এর মধ্যে 4টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাওয়ায় শুধু ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। এই অবহেলিত উপজেলা যেমন রাস্তাঘাট, স্কুল কলেজের, ব্রিজের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, আমি বিপুল ভোটে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব আমার তালা মার্কা প্রতীকে। মাদকের ছড়াছড়ি এবং এই মাদককে সর্বগ্রাসী থেকে যুব সমাজকে মুক্ত করার জন্য আমি সর্বোচ্চ কাজ করব। যুবকদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করব, উন্নয়নের ধারাকে এই বেগমগঞ্জতে অব্যাহত রাখব। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তারা। সাধারণ জনগণ তারা তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করবে, এটাই আমাদের প্রত্যাশা। সাধারণ মানুষের সাথে যিনি সম্পৃক্ত থাকবে, আমরা এই ধরনের একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই। নোয়াখালীর এই 7 উপজেলায় মোট ভোটার সংখ্যা 18,86,587 জন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 43 জন। অভি ইসলাম, টিভি। বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষা বান্ধব সরকার, এমন মন্তব্য করলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বুধবার নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি বলেন, নিরক্ষরতা মুক্ত জাতি গড়তে এরই মধ্যে 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ এবং 2,500 স্কুল কলেজকে এমপিওভুক্ত করা হয়েছে। নারী শিক্ষার সম্প্রসারণে বৃত্তি প্রদান সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে উপজেলার কানকিরহাট কলেজের বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন আলহাজ মোর্শেদ আলম। এছাড়া উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন ও সংবর্ধনা সভায় যোগ দেন তিনি। আওয়ামী লীগ সরকার একজন শিক্ষা বান্ধব সরকার এবং তোমরা আরো যারা নারী শিক্ষা উন্নয়নের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বৃত্তি প্রদান করেছে এই সরকার 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে, এটা তোমরা জানো। সারা দেশে প্রায় 2,500 স্কুল এবং কলেজকে এমপিওভুক্ত করা হয়েছে এই সরকারের আমলে। এইভাবে এই সরকার শিক্ষার্থীদের জন্য অনেক কিছু করেছে। খাগড়াছড়িতে প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হন তার পরিবারের 7 সদস্য। সকালে শহরের নুনছড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, সদর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের মেম্বার কালী বন্ধু ত্রিপুরা পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়, এতে ত্রিপুরা নিহত হন। হামলাকারীদের আটকে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। এদিকে রাজবাড়ীর পাংশার লঘুনাথপুর গ্রামে ওহাব খান নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। অপরদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ছোট ভাই নূর নবী পলাতক। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। গেল কয়েক সপ্তাহে দাম বাড়ার পর চলতি সপ্তাহে কিছুটা স্বস্তিতে নিত্যপণ্যের দাম। তবে দাম বেড়েছে নতুন সবজি এবং ইলিশ মাছের, কমেছে চাল ও মুরগির দাম। রাজধানীর বাজারের চিত্র তুলে ধরছেন সাকিবুর রহমান। রাজধানীর বাজারে পর্যাপ্ত পরিমাণ সবজি সরবরাহ, তারপরও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। না, সবজির দাম আগের চেয়ে আরো বাড়তি, কিন্তু সবজি খেতে ওরকম টেস্ট না, কিন্তু দাম তো অনেক বেশি। তবে বিক্রেতাদের যুক্তি, সজনে, পটল, ডাঁটা সহ মৌসুমী কিছু সবজি বাজারে নতুন এসেছে, এসব সবজির দাম একটু বাড়তি।
তবে শিগগিরই দাম কমবে। যেগুলো নতুন আসতেছে এগুলোর দামটা একটু বেশি, আর যেগুলো পুরান সবজি এগুলোর দাম কমবে, এক সপ্তাহ পরে কমবে। অন্যান্য মাছের দাম প্রায় স্বাভাবিক থাকলেও ইলিশের দাম চড়া। ক্রেতারা মনে করেন শুক্রবার আসলেই পণ্যের দাম বেড়ে যায়। ইলিশ মাছের দামটা ভাই মোটামুটি আগের থেকে অল্প একটু বেশি, মানে সামনে আরো বাড়ার আশা আছে, কারণ ফ্রেশ মাছ অল্প কিছু আছে, ভালো মাছের সংখ্যা খুবই কম। সো আজকে ফ্রাইডে সবাই বাজার করছে, তো এর জন্য মনে হচ্ছে যে দামটা একটু বেশি। খাসির মাংস বিক্রি হচ্ছে 780 টাকা কেজি, আর গরুর আমদানি কম থাকায় মাংস বিক্রি হচ্ছে 550 টাকা কেজিতে। খাসি অরিজিনাল যেটা সেটা 780 টাকা, আর যেটা ওই যে ছাগল সেটা হয়েছে 700 টাকা কেজি। ইন্ডিয়ার থেকে মাল আইতে পারতাছি না, এই কারণে আমরা গরু পাইতে আসি না, গরু এবং মহিষ পাইতে আসি না, এর লেগে দাম বেশি। দাম তো একটু বেশি, খাসির মাংস 700 টাকা কেজি আর কি, গরুর মাংস নিচে আপনার 500 করে। তবে মুরগির মাংসের দাম গেল সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা। দাম ব্রয়লার মুরগি 160 টাকা, পাকিস্তানি মুরগি 280 টাকা কেজি। গেছে সপ্তাহে এই সপ্তাহে কমছে, প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা কমে গেছে না। এদিকে নতুন করে না বাড়লেও আগের দরেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, দুপুরের সংবাদ শেষ করব, তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীর এফআর টাওয়ারে ফায়ার সার্ভিসের অভিযান সমাপ্ত, চলছে পুলিশের অনুসন্ধান, তদন্তের পর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বনানীর ঘটনায় নিহত 25 জনের মধ্যে 24 মৃতদেহ হস্তান্তর, ঢাকা মেডিকেল ও কুর্মিটোলা সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 59 জন। এফআর টাওয়ারে আগুনে হতাহতের জন্য ভবনে জরুরি নির্গমন পথ ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা, সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং উপজেলা পরিষদের 4র্থ ধাপের ভোট রোববার রাতে শেষ হচ্ছে সব ধরনের প্রচার। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTVonline এবং youtube.com/RTVdigitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।